So started. Okay. So, hello everyone. I hope you all are doing well. So, this is me, Shraddhanjali, your beloved consultant psychologist, and today I have with me Dr. Praveer Basu, a top-notch urologist and andrologist from Kolkata, practicing for more than 15 years. So, স্যারের সাথে আজকে আমরা কিছু পুরুষদের নিয়ে সেক্সুয়াল ওয়েলবিং নিয়ে পুরুষ অঙ্গ নিয়ে কিছু কথা বলবো। তো যারা আপনাদের শুনতে পারবেন, দেখতে পারবেন, কিছু প্রশ্ন থাকলে স্যারকে করতে পারবেন। আমি নিচে ফার্স্ট পিন কমেন্টে স্যারের ডিটেলস দিয়ে দেবো, স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন, স্যারের গুগল লিঙ্ক ফিঙ্ক সব দিয়ে দেবো। ইউ অল ক্যান টেক অ্যাপয়েন্টমেন্ট। সো থ্যাংক ইউ সো মাচ স্যার একটা আসার জন্য, কারণ আপনি যথেষ্ট ব্যস্ত থাকেন। নমস্কার, সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আজকে আমি আপনার সাথে একটু মেল সেক্সুয়াল ওয়েলবিং নিয়ে কথা বলবো, যেটা একদম একটা চুপচুপওয়ালা টপিক। আপনি পান, আমি হয়তো কাউন্সিলিং এ করতে গিয়ে পাই যে হয়তো মহিলারা বলছে, পুরুষরা বলছে না, বিকজ তাদের একটা ইগো, মেল ইগো কাজ করে। সো স্যার, এই যে মানে টার্মস গুলো আছে, যে অ্যান্ড্রোলজিস্ট, ইউরোলজিস্ট, সেক্সোলজিস্ট, নেফ্রোলজিস্ট, একটু যদি আপনি আমাদের বলেন বা দর্শকদের বলেন যে এক্স্যাক্টলি ডিফারেন্সটা কি আছে এটা। একদম সঠিক কথা। নমস্কার সব বন্ধুদের, যারা যারা আপনারা লাইভ আমাকে দেখছেন। অ্যান্ড এটা আমি বলতে চাই যে এটা খুব ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা করলেন না, কারণ আমার কাছে প্রথমেই অনেক পেশেন্টরা আসেন, তারা বলেন যে ডাক্তারবাবু আমরা জানতামই না কার কাছে যাব, আমার যে প্রবলেমটা হচ্ছে সেই জন্য কোন ডাক্তারবাবুকে দেখাবো সেটাই আমরা জানি না। সেটাই হয়তো আমরা বুঝতে পারছি অনেক দিন পরে, যখন আমার প্রবলেমটা সেই পর্যায়ে চলে গেছে যে তখন হয়তো একটু কমপ্লিকেশন চলে আসছে। সুতরাং এই যে প্রশ্নটি করলেন যে ইউরোলজিস্টকে, প্রথমত আমি একজন ফার্স্ট অফ অল আমার ইউরোলজিস্ট, সুতরাং আমরা বোর্ড সার্টিফাইড ইউরোলজিস্ট, এবং আমরা যা সমস্যা নিয়ে চিকিৎসা করি সেটা হচ্ছে কি মেনলি কিডনি, ইউরেটার এবং ব্লাডার এবং প্রস্টেট। একটা ছোট্ট একটা গ্রন্থির কালেকশন বলতে পারেন, ওখানেই অনেক রকম রোগ পাওয়া যায়, যেমন কিডনি স্টোন, ব্লাডার ক্যান্সার, কিডনি ক্যান্সার। কিন্তু এর সাথেও আমাদের কারিকুলামের মধ্যে আমাদের মেল অ্যান্ড্রোলজি বা মেল সেক্সুয়াল ডিসফাংশনও আমাদের থাকে। সুতরাং দেখবেন আমাদের যে কোয়ালিফিকেশন হয় সেটা এখন ইউরোলজি না বলে জেনিটো ইউরিনারি সার্জারি বলা হয়, মানে জেনিটাল পার্ট অ্যান্ড ইউরিনারি পার্ট। সুতরাং সেই দিক থেকে অ্যান্ড্রোলজিস্ট কিন্তু আমরা সবাই ইউরোলজিস্ট, যারা স্পেশালাইজ করি, যারা স্পেশাল ইন্টারেস্ট দেখাই, তারাই আমরা অ্যান্ড্রোলজি নিয়ে চিকিৎসা করি, যেটা হচ্ছে পুরুষদের যৌন অক্ষমতা মানে ইরেকটাইল ডিসফাংশন এবং যৌন রোগ মানে ডিফারেন্ট মেল সেক্সুয়াল ডিসফাংশন, যেটা ধরুন টেস্টিস, পেনিস, ইজাকুলেটরি ডাক্টস এবং কিছুটা অর্থে প্রস্টেটও কিন্তু তার মধ্যে আসে। সুতরাং সেক্স ছেলেদের পুরুষদের যে এই বিভিন্ন রকম যৌন অক্ষমতা, যৌন রোগ বলতে পারেন, যৌন সমস্যা বলতে পারেন, লাইক ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিউর ইজাকুলেশন, কিছুটা অর্থ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এগুলো কিন্তু বেসিক্যালি আমরা বোর্ড সার্টিফাইড ইউরোলো অ্যান্ড্রোলজিস্ট মানে জেনিটো ইউরিনারি সার্জনরাই ডিল করি। সুতরাং এই যে এতটা আমি বকবকানি করলাম আপনাদের কাছে, মানে বলে রাখা যে বেসিক্যালি ইফ ইউ আর সাফারিং ফ্রম আ মেল সেক্সুয়াল ডিসফাংশন, you should come to an andrologist who is actually a urologist with special interest in andrology. এই ক্ষেত্রে আপনি দুটো টার্ম ইউজ করলেন, একজন হচ্ছেন সেক্সোলজিস্ট, একজন হচ্ছেন নেফ্রোলজিস্ট। Nephrologist obviously doesn't come into this category of male sexual dysfunction. Enara basically they are dealing with renal failures and kidney transplantation problems. So nephrologist is a different group of doctors who are practicing in nephrology or kidney dysfunction. Sexology is a broad term এবং সেটা প্রাথমিক অর্থে আমরা সবাইকেই ডিল করি। সেক্সোলজি বলতে ইউরোলজিস্ট, অ্যান্ড্রোলজিস্ট এবং অনেকে আবার স্কিনের ডাক্তাররাও আবার প্র্যাকটিস করছেন মেল সেক্সুয়াল ডিসফাংশন, তারাও হয়তো আসতে পারেন। কিছুটা বলতে পারেন অল্টারনেটিভ মেডিসিন, সাইকোলজি, সাইকোথেরাপি, ব্রড গ্রুপ অফ বলতে পারেন একটা ক্যাটেগরি অফ ফিজিশিয়ানস যারা ডিল করছেন মেল সেক্সুয়াল ডিসফাংশন। বাট আক্ষরিক কথা সেক্সোলজিস্ট ইজ বেসিক্যালি আ সেক্স থেরাপিস্ট, counselor jara mainly deals with the counseling part of the male sexual dysfunction and couple position. সেই অর্থে আমরা বলি তাদেরকে কাপল থেরাপিস্ট, মানে খালি তিনি পুরুষ মানুষকেও দেখছেন না,
তার পার্টনারকেও দেখছেন এবং ডিফারেন্ট সেক্সুয়াল পজিশনস এবং সেক্সুয়াল বলতে পারেন কাউন্সেলিং নিয়েও তিনি চিকিৎসা করছেন। ওকে ওকে স্যার। স্যার এই যে যখন আমি আমাদের কথা বা আপনাদের কথা, আপনারা যখনই একজন ক্লায়েন্ট বা পেশেন্ট আসে আগে বলে স্যার এগুলো গুপ্ত রোগ কিনা, মানে ইরেকটাইল ডিসফাংশন, বা ওটা আমি পরে আসি। সো যদি আমি একদম বলি প্রাইমারি যখন ক্লায়েন্টরা এসে বলে যে গুপ্ত রোগ, সো এই গুপ্ত রোগটা কি মিথ না একটা চলিত কথা? আপনি যদি এটা একটু এক্সপ্লেন করেন। হ্যাঁ দেখুন, এইটা আমি বলতে চাই যে গুপ্ত রোগ ব্যাপারটা বেসিক্যালি আমরা একটা ব্রড বেসিসে আমরা এখন ইউজ করি ফর মেলস, মানে ইরেকটাইল ডিসফাংশন এন্ড এভরিথিং এলস। বাট গুপ্ত রোগ আক্ষরিক কথা হচ্ছে গিয়ে এসেছিল ফ্রম নিষিদ্ধ পল্লী কনসেপ্ট। বুঝতে পারেন, হিস্টোরিক্যাল এজেস প্রস্টিটিউশন হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড র্যাম্পেন্ট বলতে পারেন ভেরি কমন অকুপেশন। এবং সেখান থেকেই যখন নিষিদ্ধ পল্লীতে কেউ যায় সেখান থেকেই কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস গুলো দেখা দেয়। ফর এক্সাম্পল গোনোরিয়া, প্রথমে গোনোরিয়া ওয়াজ ভেরি কমন সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনের মধ্যে ছেলেদের মধ্যে, বিকজ ইট ওয়াজ ট্রান্সমিটেড ফ্রম আ ফিমেল পার্টনার হু হ্যাড মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স। বেসিক্যালি যারা মানে যৌন বলতে পারেন প্রস্টিটিউশনে যা আছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে উইথ মোর গভর্নমেন্ট যারা এখন বুঝতে পারছেন যে এটা একটা, এই যে আমাদের যারা আছেন যৌন কর্মীরা, তাদের হেলথকেও কিন্তু ইমপ্রুভ করতে হবে। বিকজ খুব ইম্পর্টেন্ট, ফিমেল পার্টনার যদি সেক্সুয়ালি মানে ইনফেক্টেড হন বাই এসটিডিজ, তারা কিন্তু দে বিকাম আ ক্যারিয়ার। বুঝতে পারেন, তাদের কিন্তু ইনফেকশনটা পরবর্তীকালে প্রতিফলিত হয়। অনেকেই দেখবেন সার্ভাইকাল ক্যান্সার, সার্ভাইকাল এগুলো কিন্তু সবকিছুই কিন্তু প্রাথমিক ক্ষেত্রে এসটিডি ছিল। কি বললাম বুঝতে? সুতরাং আমি বলতে চাই যে যদি আমরা যৌনকর্মী হু আর দ্য সোর্স অফ ইনফেকশন, এখন আমরা তা বুঝতে পারছি বিকজ অফ অ্যাওয়ারনেস, যে তাদের চিকিৎসা প্রাথমিক ক্ষেত্রে করা উচিত, তাদের লাইফস্টাইল চেঞ্জেস করা উচিত। অ্যাজ সাচ তাদের একটা বলতে পারবেন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা উচিত। তাতে কি হচ্ছে, এই যে যেটা আমি বলছিলাম যে নিষিদ্ধ পল্লীতে যারা যৌনকর্মীরা আছেন তারা হয়তো ইনফেক্টেড থাকতেন প্রথমে, তো প্রাথমিক প্রাগৈতিহাসিক সময়কার, যবে থেকে আমরা ইতিহাস বই পড়ছি তবে থেকেই এই প্রবলেমটা আছে। তাদের যে ইনফেকশন কিন্তু প্রতিফলিত, দে ওয়ার নট, মানে দে ওয়ার নট হ্যাভিং সিমটমস, এবং সেই জন্যই বারবার পুরুষ মানুষরা আসছেন এবং তারা দে গেট ইনফেক্টেড। সুতরাং এই সাইকেলটা কন্টিনিউ হতো এবং তারা গিয়ে যখন তাদের বাড়িতে মহিলাদের সাথে আবার সেক্স করতে, সেখান থেকে আবার একটা সাইকেল শুরু হয়ে যেত। কি বললাম বুঝতে পারেন? সুতরাং এই যে গুপ্ত রোগ ওয়াজ অ্যাকচুয়ালি আ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। এন্ড ইনফ্যাক্ট যদি আপনারা দেখেন যারা এই মেল অ্যান্ড্রোলজি, মেল সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে ট্রিট করছেন, এবং সেটা আমি বলতে চাই যে অনেক গ্রুপ, বড় গ্রুপ অফ ডক্টরস অ্যান্ড ফিজিশিয়ানস অ্যান্ড কাউন্সেলার্স, psychoanalysts, তারা কিন্তু দেখছেন the most common disorder is actually sexually transmitted infections which has come from মানে days, মানে অনেক দিন ধরে এটা চলে এসেছে। প্রথমে গনোরিয়া ছিল, তারপরে উইথ বেটার বলতে পারেন যে আমাদের পরিবেশ এবং নর্মাল যেটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যে ইন্ডিভিজুয়াল যেমন যৌনকর্মীদের, তাদেরকে যখন আমরা ভালোভাবে চিকিৎসা করতে পারছি, প্রাইমারি প্রিভেনশন স্ট্র্যাটেজি, যে গভর্নমেন্ট যে প্রোটোকলসগুলো, এই বিভিন্ন রকম যে প্রোগ্রামসগুলো হয়েছে, তাতে দেখা যাচ্ছে এখন গনোকক্কাল ইউরেথ্রাইটিস বা গনোকক্কাল এসটিডি কমে এখন চলে আসছে নন গনোকক্কাল এসটিডিস। সেখান থেকে এখন আবার ভাইরাস থেকে ভাইরাল ডিসঅর্ডার। সুতরাং এই যে এসটিডি, ভাইরাস, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, এইগুলোই বেসিক্যালি কিন্তু গুপ্ত রোগ, যেটা আমরা এখন লুজ টার্মে আমরা বলি যে এটা যে কোনো একটা মেল সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো স্যার আপনি একটা টার্ম বললেন যে প্রিম্যাচুর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন, একটু আপনি গুপ্ত রোগের টাইমটাই বললেন। সো এটা অ্যাকচুয়ালি কি, মানে আপনি যদি একটু ডিফারেন্সটা বলেন যে প্রিম্যাচুর ইজাকুলেশনটাই কি ইরেকটাইল ডিসফাংশন নাকি অন্য কিছু? না, এইটা আমি আপনাকে বলতে চাই, আপনার এই মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে খুব কমন একটা আমাদের মিসকনসেপশন আছে। মানে অনেক পেশেন্টস আমরা দেখি যারা আসেন, ডাক্তারবাবু আমার কিন্তু প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে, বলেই দেন, ডায়াগনোসিস ইজ বিন গিভেন বাই দ্য পেশেন্ট, যে ডাক্তারবাবু আমার প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে, অনেকদিন ধরে ভুগছি, কিছু একটা সমাধান দিন, খুব সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে এই প্রিম্যাচুর ইজাকুলেশন তারা কিন্তু ভুল বুঝছে। Basically, they're suffering from erectile dysfunction. Premature ejaculation is more of an anxiety disorder. আমি আসবো যখন আমরা আরো ডিসকাস করব
সেখানে আমি বলবো যে কি হয় যে বেসিক্যালি মেল পেনিস ইজ একটা অর্গান যেটা কিন্তু আপনি যদি বলেন যে না মশাই আপনি খাড়া হন বা আপনি ইরেক্ট হন, অবভিয়াসলি সে হবে না। ইটস নট আন্ডার ইয়োর কন্ট্রোল ভলেন্টারিলি, বিকজ ইট ইজ হ্যাভিং আ মাইন্ড অফ ইজ ওন। তার মানে কি আপনার খালি পেনিসটাকে ইরেক্ট হওয়ার জন্য ইউ হ্যাভ আ সেন্ট্রাল সার্কিট্রি। আপনার একটা সেন্সেশন আসবে, সেটা দ্যাট ক্যান বি, এবার ভারতবর্ষে যে কামাসূত্রা যেটা আমাদের সেক্সুয়াল যেটা একটা বাইবেল বলতে পারেন, মানে একটা বড় বই এই সম্বন্ধে সেক্সের ব্যাপার নিয়ে, সেখানে বলে there are 52 senses that get activated when a penis get erect। সেই 52 সেন্সেস নিয়ে আমি আসছি না, আমি জানিও না সত্যি কথা বলতে কি। সত্যি কথা বলতে কি যে পেনিস যখন আমি একটা ভিজুয়াল স্টিমুলাস পাচ্ছি, যখন আমি একটা সেন্সরি স্টিমুলাস পাচ্ছি, মানে কেউ হাত দিচ্ছে, কেউ টাচ করছে, কিছু দেখছি, আমার মনটাও অ্যাক্টিভেটেড হচ্ছে, তখনই কিন্তু এই নিউরাল সার্কিটরি যাচ্ছে আমার স্পাইনাল কর্ড দিয়ে আমার ব্রেনে। ব্রেন থেকে একটা মেসেজ নামছে, সেটা গিয়ে আসছে আবার আমার পেনিস। সেখান থেকে কি হচ্ছে, বাই নার্ভ আমার পেনিসটা শক্ত হচ্ছে, বাই ব্লাড ভেসেল ফ্লো, বিকজ অফ নার্ভাস ওই যেটা আমার ব্রেন থেকে আসছে, মানে একটা হুসহুস করে আমাদের বলতে পারেন ধমনীতে, পেনিসের ধমনীতে আমাদের রক্ত চলাচল হচ্ছে, তখনই ইরেক্ট হচ্ছে। যখন মানুষ অ্যাংজাইটিতে ভোগে, পারফরমেন্স অ্যাংজাইটি ভেরি কমন, ধরুন প্রথমবার সে সেক্স করতে যাচ্ছে, সে জানেই না যে সেক্স ব্যাপারটা কি, প্রথম গার্লফ্রেন্ডের সাথে বেসিক্যালি হি ওয়াজ বেসিক্যালি আ ভার্জিন বিফোর, নাও হি হ্যাভিং দ্য ফার্স্ট নাইট, ফার্স্ট ডেট, হোয়াটএভার, ওয়ান নাইট স্ট্যান্ড, তার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করছে। সুতরাং কি হচ্ছে, সেই অ্যাংজাইটির কারণে অতটা মাথার ওপর না গিয়ে সেটা সেন্ট্রাল পেরিফেরাল সার্কিটস দিয়ে তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাচ্ছে। সুতরাং কি হচ্ছে, সে তাড়াতাড়ি সে ডিসচার্জ করে ফেলছে। ছেলেদের একটা সেক্সুয়াল সাইকেল থাকে, দেখুন এগুলো না এতটা কমপ্লিকেটেড, আমি চেষ্টা করছি একটু ইজিলি বলার, সুতরাং হয়তো একটা দুটো রকম ধারে চলে আসতে পারবে। একটা ছেলের যখন কোনো মহিলা হোক হোয়াটএভার একটা ইরোটিক স্টিমুলাই পান, তখন তার ফার্স্ট হচ্ছে অ্যারাউজাল। অ্যারাউজাল মানে আমি একটা সেক্স সেবা করতে যাবো, আমার একটা ইচ্ছা শক্তি বাড়ছে সেক্সের প্রতি। সেকেন্ড স্টেজ হচ্ছে এক্সাইটমেন্ট, হ্যাঁ এবার we are doing a foreplay whatever, তাতে আমার ইচ্ছা আরো বাড়ছে। তারপরে আসছে ইরেকশন। ইরেকশনের পরে কিন্তু আসছে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অর্গাজম। এবং অর্গাজম যদি না আসে বা অর্গাজম যদি তাড়াতাড়ি হয়ে যায়, তখন কিন্তু ইজ্যাকুলেশনটা অ্যাবনর্মালি হয়ে যাচ্ছে। এবং তারপরে আসছে পোস্ট ইজ্যাকুলেটরি রিফ্র্যাক্টরি পিরিয়ড, খুব ইম্পর্টেন্ট হচ্ছে মেল সেক্সুয়াল সাইকেল। এবং যে পেশেন্ট তো বলবো না, যে পুরুষ মানুষ বেশি অ্যাংজাইটিতে ভুগছেন, কি প্রথমবার সেক্স করছেন কি, বা তার এমনও অনেক অনেক পেশেন্টের হয়েছে যে অনেক, তাদেরকে পেশেন্ট বলো বিকজ দে হ্যাভ ভেরি মাচ অফ ম্যাস্টারবেশন বেশি করে ফেলেছেন, বা দ্য গ্লান্স পেনিসের হেডটা ইজ ভেরি সেন্সিটিভ, একটু টাচ করলেই তাড়াতাড়ি তাদেরকে এই নিউরাল সার্কিটরিটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাতে হচ্ছে কি তাড়াতাড়ি ইজ্যাকুলেশনটা হয়ে যাচ্ছে, মানে বীর্যপাত হয়ে গিয়ে কিন্তু ইরেকশনটা মেনটেন হচ্ছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমার তাড়াতাড়ি বীর্যপাত হয়ে আমার ইরেকশনটা কিছুক্ষণ মেনটেন হচ্ছে, ইজ্যাকুলেশন তাড়াতাড়ি হওয়ার জন্য আমার ফিমেল পার্টনার কিন্তু তিনি অর্গাজমটা রিচ করতে পারছেন, তাকেই বলা হয় প্রিম্যাচিউর ইজ্যাকুলেশন। যদি আমার ঠিকঠাক ওই প্রথম বললাম মেল সেক্সুয়াল সাইকেলে প্রথমেই কোথাও গলদ, অ্যারাউজালে গলদ, আপনার এক্সাইটমেন্টে গলদ, আমার ইরেকশনে গলদ, তাহলে তো কোনো মতেই আমার ঠিকঠাক ইজ্যাকুলেশন, ওই প্রিকাম বলে না, প্রস্টেটিক সিক্রিশন একটু বেরিয়ে যাচ্ছে এবং পেনিসটা আবার সেই নরম হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ইরেকটাইল ডিসফাংশন। সুতরাং 90% অফ দ্য পেশেন্ট প্রেজেন্ট উইথ প্রিম্যাচিউর, এসে বলেন আমার প্রিম্যাচিউর ইজ্যাকুলেশন হচ্ছে, কিন্তু যখন আমরা হিস্ট্রি টেকিং করি তখন দেখা যাচ্ছে এই যে সিম্পল, আমি হয়তো কমপ্লিকেটেড সিম্পল ভাবে বললাম, তখন দেখা যাচ্ছে বেসিক্যালি হি ইজ সাফারিং ফ্রম ইরেকটাইল ডিসফাংশন।
স্যার এই যে অনেকে, এটা আমি প্রচুর শুনেছি, তারপরে আমি ছেড়ে দিই সব সেক্সোলজিস্টদের কাছে, এই যে অনেক পুরুষরা এসে বলে যে আমাদের যে পেনিসটা ওটা লম্বা হচ্ছে না বা সাইজটা খুব ছোট, তাই জন্য আমরা সেক্স করতে পারছি না পার্টনারের সাথে। তো এটা কি কখনো ম্যাটার করে যে পেনিস সাইজটা কি খুব ম্যাটার করে, যে যদি ধরুন যাদের কি ছোট পেনিস আছে তাদের বড় হতে হবে, বা যাদের একটু বড় আছে তাদের আরো বড় হতে হবে? আমার ক্লায়েন্ট একজন বলেছিলেন যে আমার তা হলো সিঙ্গাপুরি কলা হয় না, তো এই ভাষাটা আমি শুনেছিলাম। তো এটা কি কোথাও গিয়ে এফেক্ট করে? দেখুন এইগুলো নিয়ে পেশেন্টরাও যেভাবে আপনারা বলেন আমরাও মানি যে বেসিক্যালি লেম্যান টার্মসই আমরা ইউজ করি, এবং পেশেন্টদের বলার জন্য আমরা এই সিঙ্গাপুরি কলাটাও অ্যানালজিটা বলি। সুতরাং দিস আর বেসিক্যালি টু মেক দ্য পেশেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমটা কি আর দ্য রিয়েলিস্টিক এক্সপেকটেশনসটা কি হওয়া উচিত। যার আমি বলতে চাই সাইজ ডাজ ম্যাটার। যদি কেউ বলে সাইজ ডাজন্ট ম্যাটার, মোটেই নয়। অনেকে বলেছেন 2-2.5 ইঞ্চি পেনিস, ইরেক্ট পেনিস হলেও কিন্তু সেক্স করা যায়। কারণ যেটা আমরা হয়তো পর্ন ভিডিওতে লোকজন দেখে, বিকজ দে আর ভেরি মাচ এক্সপোজ টু পর্ন ভিডিও, যে কনসেপ্টস গুলো যে একদম হর্স পাওয়ার মতো মানে লম্বা লম্বা পেনিস হবে, বিকজ দে আর প্রেজেন্ট ইন আফ্রিকান পিপল, বিকজ ইটস আ জেনেটিক থিং। এখন তাদের দেখা যাচ্ছে যে আফ্রিকান যে ইন্ডিভিজুয়াল যাদের লম্বা লম্বা পেনিস, আফ্রিকান মহিলাদেরও লম্বা লম্বা ভ্যাজাইনা। কি বললাম বুঝতে পারি? ইটস বেসিক্যালি আর ইভ্যালিউশন কনসেপ্ট। এবার যদি আমি একটা আফ্রিকান লোক একটা ইবনিক গার্লফ্রেন্ডের সাথে সে সেক্স করছে বলে আমার মনে হয় যদি হয় আমার ওই লম্বা পেনিস চাই, দ্যাটস নট আ রিয়েলিস্টিক এক্সপেকটেশন। এটা বোঝা উচিত। তার মানে কি, কয়েকটা জিনিস খুব কমন, এগুলো ম্যাক্সিমাম মাথায় চলে আসে কম বয়সী যখন পুরুষ মানুষরা বা একদম ছোটবেলায় যখন স্কুলে কলেজে স্কুলেই পড়ছে। বাচ্চাদের মধ্যে হয় না অনেক সময় ছেলেরা এই একসাথে মিলে সবাই হিসি করছে, একজন বলে মা তোর এই পেনিসটা তো ছোট, তখন থেকে তার মাথায় চলে আসছে ওমা আমার বন্ধুদের পেনিসটা তো এত লম্বা, আমারটা কেন এত ছোট, আমার তাহলে কি খুব প্রবলেম হচ্ছে, আমার কি এটা প্রবলেম। তারপর থেকে না মাথায় তার চলে আসে, তখন সে ভিডিও ঘাঁটতে থাকে, অবভিয়াসলি দে গেট এক্সপোজ টু পর্ন, সে দেখছে ওখানে লম্বা লম্বা আমার কি অবস্থা, এবং তারপরে এই যে নেগেটিভিটি তার মাথায় চলে আসছে, যে মিসকনসেপশন তার মাথায় চলে আসে, সেটা একদম প্লে করতে থাকে। তখন যে 22-23 বছরে তার গার্লফ্রেন্ডের সাথে যখন সেক্স করতে গেল, অবভিয়াসলি তার মাথায় তো ওইগুলোই চলছে, আমার পেনিস ছোট। এবার সে গার্লফ্রেন্ড বলো মা তোমারও পেনিস ছোট, তাহলে সবকিছু মিলে এতটাই সে ডিস্টার্বড হয়ে যায়, এতটাই সে মানে ডিপ্রেসড হয়ে যায়, তখন এসে আমার কাছে এসে ডাক্তারবাবু আমার পেনিসটা ছোট, আমার বড় করে দিন, লম্বা করে দিন, যা করে দিন, নাহলে আমার আমি আর এই জীবন আমার পক্ষে সম্ভব না। এটা কিন্তু খুব কমন কনসেপ্ট, এবং পেশেন্টরা এটা নিয়ে আসেন, সেই জন্যই আমি বলতে চাই গল্পগুলো। প্রবলেমটা হচ্ছে কি, মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এই যে ছোট ভাইদের জানা উচিত, বিকজ ইটস আ মেইন প্রবলেম অফ দ্য ইয়াং পপুলেশন, 22, 23, 24, 25, তাদের বোঝা উচিত ইটস দ্য ইরেক্ট পেনিস দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ছোট নর্মাল and penis size also decreases and increases with the time of the day, location, geography. আপনি যদি এখন ঠান্ডা জায়গা যান তার obviously penis ছোট হবে because of the cold climate, normal, because blood supply, it's all about blood supply. সুতরাং ডিউরিং সেক্স বা ডিউরিং জেনিটাল স্টিমুলেশন ইরেক্ট পেনিসের সাইজটা কত, এটা খুব ইম্পর্টেন্ট। এবং যদি বলেন হোয়াট ইজ দ্য নর্মাল ইরেক্ট পেনিস সাইজ, মানে ফ্রম দ্য বেস অফ দ্য পেনিস, ধরুন পেনিসের এখানে একটা দুটো ক্রাস আছে, জাস্ট এখান থেকে টিপ অফ দি পেনিস। এবং তাদেরকে আমি পেশেন্টদের বলি, দেখুন সবসময় সেক্সের সময় তো আর কেউ স্কেল নিয়ে সেক্স করতে যায় না, তো এবার আগে দেখি তারপর আমি এ করবো ভেজাইনাল সেক্স করবো, তা তো হয় না। সবসময় বলি আপনি যখন জেনিটাল স্টিমুলেশন করছেন টেক আ ফটো, এবং আজকালকার দিনে এত অ্যাপস বেরিয়ে গেছে যে ফটোর মধ্যে আপনি রুলার লাগিয়ে আপনি দেখতে পারেন আপনার পেনিসের লেন্থ কত। ইফ ইট ইজ 4.5 to 5 হলে খুব ভালো, ইভেন ইট ইজ 4.5 ইজ অ্যাডিকুয়েট ফর ভ্যাজাইনাল পেনিট্রেশন ইন এ নর্মাল বলতে পারেন আমাদের ইন্ডিয়ান ফিমেলস, বিকজ ইন্ডিয়ান ফিমেলস ডোন্ট হ্যাভ লম্বা লম্বা ভ্যাজাইনাস লাইক আফ্রিকান ফিমেলস। বা ইটালিয়ান যদি আপনি মেলস দেখেন তাদের লম্বা লম্বা পেনিস, কিন্তু ইটালিয়ান ফিমেলস আর অলসো লম্বা লম্বা ভ্যাজাইনাস। এইখানে আমি একটা বলতে চাই যে মহিলারা ফর অ্যান অর্গাজম দে ওয়ান্ট মোর গার্থ অফ দ্য পেনিস দ্যান দ্য লেংথ অফ দ্য পেনিস। ছেলেদের মনে প্রবলেমটা কি, আমার পেনিস লম্বা নয়, সেই জন্যই মহিলা পার্টনার বা আমার গার্লফ্রেন্ড মানে সে সন্তুষ্ট হচ্ছে না। বাট ভেরি ইম্পর্টেন্ট যেটা প্রবলেম হয় বিকজ অফ ইরেকটাইল ডিসফাংশন, যে পেনিসটা কিন্তু ঠিক রিজিড হয় না, বিকজ দেয়ার আর ফেজেস অফ ইরেকটেড পেনিস, কিছুটা সফট, কিছুটা আবার একটু
একটু একটু ইরিজিড হচ্ছে, তারপরে কিছুটা হয়তো আপনার ইরেজারের মতো একটু হচ্ছে, তারপরে শক্ত। যতক্ষণ না, বিকজ ভ্যাজাইনা হ্যাজ স্ট্রেচ রিসেপ্টরস, তার যে গায়ে অনেকগুলো রিসেপ্টরস থাকে, এবং যদি সেই পেনিসটা অ্যাডিকুয়েটলি রিজিড হয় তখনই এই রিসেপ্টরগুলো স্প্রেড আপার্ট। তাতে কিন্তু ফিমেল অর্গাজম, বিকজ ফিমেল অর্গাজম নিয়ে আমরা কোনোদিনও কথা বলি না, অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, বুঝতে পারলেন? এবং সেটাই তখনও কিন্তু ফিমেল অর্গাজম হলে ফিমেল পার্টনার গেট স্যাটিসফাইড, সো উই হ্যাভ আ গুড সেক্স। সুতরাং ওই যে দেখবেন অনেক সিনেমা বেরিয়েছিল, দেখবেন একটা ফর এক্সাম্পল যারা যারা দর্শকরা আছে দেখবেন তাদেরকে বোঝাবার জন্য আমি কয়টা এরকম আমি অনলাইন মিডিয়ামের সিনেমার নাম বলি। দেখবেন লাস্ট স্টোরিজ বলে একটা নেটফ্লিক্সে একটা সিনেমা আছে, খুব সবাই দেখেছে, ম্যাক্সিমাম লোকে দেখেছে। লা ফোর্থ যেটা দেখবেন শর্ট ফিল্মটার মধ্যে দেখবেন ভিকি কৌশল যে হিরো, হি ওয়াজ হ্যাভিং সেক্স, ও বিয়ের পরে সেক্স করছে, ইজাকুলেশন হচ্ছে, পোস্ট ইজাকুলেশন ফেসে চলে যাচ্ছে, বাট হি ওয়াজ নট এবল টু স্যাটিসফাই হিজ পার্টনার। সুতরাং when a person is not able to satisfy his partner, though he feels that he is having a normal erection, normal ejaculation, normal orgasm, the sex doesn't happen. And sex যেটা জানেন যে ওই সেক্সটা হচ্ছে কি বেসিক্যালি মেল স্যাটিসফ্যাকশন এন্ড ফিমেল স্যাটিসফ্যাকশন। এই জিনিসটা একবার দুবার যদি ঠিকঠাক ওকে, তো ফিমেল পার্টনার সাথে ঠিক আছে তোমার প্রবলেম আছে চলো আমি দেখবো, কিন্তু এটা যখন কন্টিনিউ হয় তখনই কিন্তু প্রবলেম হয়। সুতরাং দ্যাটস ওয়্যার মানে আপনি যেটা তাদেরকে যখন কাউন্সেলিং করছেন, আপনার যে রোলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ আ কাউন্সেলার, অ্যাজ আ কাপল কাউন্সেলার, যে আপনি যেটা আমি যখন কি করি, আমি যখন মেল পার্টনারকে দেখছি সবই ঠিক আছে, মেল পার্টনারও বলছে আমার সবকিছু ঠিক আছে ডাক্তারবাবু, আমার ওয়াইফ তো কিছুদিন বা আমার গার্লফ্রেন্ড কিছুদিন বুঝতে চাইছে। সো যেখানে আসছে ইজ দ্য ইম্পর্টেন্স অফ আ কাপল থেরাপি, যে আপনার যে প্রবলেমটা আপনি হয়তো মনে করছেন না, বাট ইট ক্যান বি ট্রিটেড ইন সাচ আ ওয়ে সো দ্যাট দ্য ফিমেল পার্টনার অলসো গেট স্যাটিসফাইড। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা নিয়ে আমরা সচরাচর কথা বলি না আজকালকার দিনে, বিকজ অফ দিস অ্যাওয়ারনেস। যখনই আমি দেখছি না আমার দিক দিয়ে দ্য মেল ইন্ডিভিজুয়াল ইজ অ্যাবসলিউটলি নর্মাল, তার হরমোন লেভেলস ঠিক হয়ে গেছে, সে এখন নর্মাল ইরেকশনস করছে, ইনফ্যাক্ট হি ইজ হ্যাভিং আ গুড ইরেকশন, পেনাল ডপলার নর্মাল হয়ে গেছে, যা প্রবলেম ছিল, অথচ দ্য প্রবলেম পারসিস্টস। সেখানেই আসছে দ্য কাপল থেরাপি অ্যান্ড অল দিস কনসেপ্টস। একদম 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 স্যার, মানে আপনি তো মানে মোর দ্যান আ অ্যান্ড্রোলজিস্ট বা ইউরোলজিস্ট, আপনিও কাউন্সিলিং করেন, মানে আপনাকে তো কাউন্সিলরদের রোলও প্লে করতে হচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট, মানে এই জিনিসগুলো আমি আপনার দর্শকরা যারা দেখছে তাদেরকে আমি জানাতে চাই যে এই জিনিসগুলো কিন্তু ঘরে ঘরে হয়ে, জানেন তো, ইটস প্রেজেন্ট ইন অলমোস্ট এভরি ফ্যামিলি, ইটস এন এপিডেমিক। এবং এটা আমরা কারোর সাথে কিছু বলতে পারি না, কথা বলতে পারি না। স্বামী স্ত্রীর মধ্যে হয় না যে স্বামী বলছে বউকে যে তুমি আমায় ভালোবাসো না, বউ বলছে স্বামীকে তুমি আমায় ভালোবাসো না, কিন্তু দুজনেই জানে না ভালোবাসাটা কি। এরকম একটা প্রবলেম চলে আসছে। সুতরাং এইটার জন্য ইফ ইউ গেট অ্যান এক্সপার্ট হেল্প, ভেরি ইজি, আর্লি ফেজে আপনি যান, এক্সপার্ট হেল্প নিন, তাহলে না এই যে ডিভোর্স রেটস এত বাড়ছে, এই যে ফ্যামিলি টেনশন বাড়ছে, এত ধরুন ফর এক্সাম্পল এত 498 হচ্ছে, ফলস 498 হচ্ছে, দিস আর অল, এই যে আজকে সোসাইটি হ্যাজ বিন টোটালি ডিস্ট্রয়েড। কিন্তু আপনি যদি এই জিনিসটা, এই সাধারণ জিনিসটা যদি প্রথম দিকেই আপনি ব্যাপারটা কাম টু আ এক্সপার্ট অ্যান্ড সর্ট দেম আউট, সর্ট দিস ইস্যু আউট, দেখবেন এটা কিন্তু খুব লজ্জার ব্যাপার না। আমরা সবাই লজ্জা হিসেবে কাউ কিছু বলতে চাই না, ও ডাক্তারবাবুর কাছে যাবো, কেন যাবো, আমার কিছু প্রবলেম আছে, আমার তো কোনো প্রবলেম নেই, ওনারও কিছু প্রবলেম, তাহলে আমি ডাক্তারবাবুর কাছে যাবো, কি করবো, উনি কি অপারেশন করবে, ওষুধ দেবে, কি অসুবিধা? বাট দিস হ্যাজ টু বি সর্টেড আউট ইন দ্য ইনিশিয়াল ফেজ, তাহলে এত কিছু প্রবলেম হয়তো হচ্ছে। ইনফ্যাক্ট এটা ফিমেলদের থেকে মেল ইগো একটা বেশি কাজ করে, যে একজন ডাক্তারের কাছে, একজন ডাক্তারবাবুর কাছে গিয়ে আমার পেনিসটা দেখাবো, প্যান্ট খুলে পেনিসটা দেখাবো, এটা ভীষণ একটা ইগো কাজ। স্যার একটা জিনিস বলুন, এখন পর্নোগ্রাফিটা ভীষণ বেড়ে গেছে, মানে সেটা ইয়াং অ্যাডাল্ট বা অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে, এই যে পর্ন দেখে মাস্টারবেট করা, এটা কি খুব ভালো? কারণ অনেক মানে ক্লায়েন্টরা বা পেশেন্টরা এসে বলে যে আমি কিন্তু দিনে 5 থেকে 6 বার মাস্টারবেট করি, না হলে আমি রাতে ঘুমাতে পারি না, আমার পেনিসটা ব্যথা করে। তো এটা কি ভালো না খারাপ? দেখুন, এই যে প্রশ্নটি করলেন, এটা কিন্তু দুটো পার্ট আছে। একটা হচ্ছে ইজ ম্যাস্টারবেশন ব্যাড অর গুড, এন্ড ইজ পর্ন অ্যাডিকশন ব্যাড অর পর্ন ওয়াচিং ব্যাড অর গুড। তো আই উইল টেক দ্য ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট, প্রথম পার্টটাকে আমি প্রথম নিচ্ছি যে ম্যাস্টারবেশন ভালো না খারাপ, তারপর আই উইল গো ফর পর্ন অ্যাডিকশন ভালো না খারাপ।
তো ম্যাস্টারবেশন ভালো না খারাপ বলতে গেলে আমি দেখুন আমার যে চ্যানেলে যে ভিডিওগুলো করি, আমি সত্যি কথা বলতে কি অনেক কমেন্টসে দেখি ডাক্তারবাবু আপনি কেন বলেন ম্যাস্টারবেশন ভালো। আমার একজন একজন দেখবেন একজন ভদ্রমহিলা আমাকে পোস্ট করেছেন ইন দ্য কমেন্ট সেকশন, আমার ছেলে ম্যাস্টারবেশন করে করে হি গট সিভিয়ারলি ডিপ্রেসড, এখন সিভিয়ার সুইসাইডাল টেন্ডেন্সি জাস্ট বিকজ অফ ম্যাস্টারবেশন। দেখুন আমার আপনাকে দর্শকদের বলাটা খুব একটা ইজি ভাবে বলছি, আমি একজন পুরুষ মানুষ, আমার দেখুন প্রথমত 18 বছর আগে ম্যাস্টারবেশন ইজ অলওয়েজ ব্যাড, কিন্তু আজকালকার দিনে বিকজ অফ সো মাচ মোবাইল ইউজ, পর্নোগ্রাফি তো মোবাইলে ইজি টাচ অফ দ্য বাটন পাওয়া যাচ্ছে, ডাজন্ট নিড টু বি মোর দ্যান 18। এখন আমি যদি টিপে দিই আই এম 18 and above, I can be 6 and 7, I still can টিপে দিতে পারো 18 and above, I can enter a porn university। তো হোয়াট ইজ হ্যাপেনিং ইজ এই কম বয়সী ছেলেদের মধ্যে এত এটা প্রচলিত হয়ে গেছে, এমনকি 14-15 বছর দে আর ওয়াচিং পর্ন এন্ড দে আর ম্যাস্টারবেটিং। দ্যাট ইজ ভেরি ব্যাড। প্রবলেম অফ যে আমাদের যে কনসেপ্টগুলো যে এতটা মিথ বলুন, যে মিসকনসেপশন বলুন, যে একটা 17-18 বছরের ছেলে দ্যাট ইজ ইন আ নর্মাল গ্রোয়িং ফেজ, তার মধ্যে হরমোন লেভেলটা আস্তে আস্তে পিউবার্টি, পোস্ট পিউবার্টি ধরো 16 বছরই ধরো, 16-17, তার হরমোন লেভেলস এখন বাড়ছে, তার টেস্টিস থেকে শুক্রাণু সিক্রিশন হচ্ছে, এবং যেটা আমরা বীর্য বলছি সেটা তো খালি শুক্রাণু না, সেমিনাল ফ্লুইড ইজ নট স্পার্ম, স্পার্ম ইজ প্রডিউস ফ্রম দ্য টেস্টিস, বাট যে বাকি যে ফ্লুইড গুলো আছে, লিকুইড যেটা আসছে, দ্যাট ইজ ফ্রম সেমিনাফেরাস টিউবুলস, যেটা সেমিনাল ভেসিকলস, প্রস্টেট যেটা আমরা প্রিকাম বলি, একটা বেসিক্যালি প্রস্টেট সিক্রিশন, যে প্রথমে আমার ইরেকশন হয়ে যেটা বেরোয়, the prostate secretions তৈরি হচ্ছে, seminal vesicle secretions তৈরি হচ্ছে, everything is producing a বীর্য। এবার যে বীর্যটাকে আমি যদি ইজাকুলেশন করে না বের করি, আমার ইজাকুলেশনের হ্যাবিট নেই, হতেই পারে যারা সিমেন রিটেনশন করে, এখন সিমেন রিটেনশন ইজ আ নিউ কনসেপ্ট, নো ফ্যাপ যেটা রেভলিউশন, ভেরি গুড কনসেপ্ট, কিন্তু এটা মনে করতে হবে যে সে সিমেন রিটেনশন করছে বা আমি ম্যাস্টারবেশন করছি না, তাহলে আমার কিন্তু নাইট ফলস হবে। এখানে আসছে আর একটা ইম্পর্টেন্ট প্রবলেম, একটা কম বয়সী ছেলে তার সেটা তো নর্মাল ব্যাপার যে আমার শরীরটা গরম হবে, আমার প্রোডাকশন অফ সিমেন হবে, আমি একটু খাওয়া দাওয়া জাঙ্ক ফুড খেলাম, পটিটা অপরিষ্কার হলো, রাত্রির বেলা আমার নাইট ফলস হলো, একদিন হলো, এক রাত্রির হলো, 2 রাত্রির পরে আবার রাত্রির হলো, সে তাতে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ইভেন ইনফ্যাক্ট যারা নো ফ্যাপ করছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তাদের অনেকেই আমার কাছে আসেন, আমি সিমেন রিটেনশন করি, আমি কোনো মতে ইজাকুলেশন করি না, ম্যাস্টারবেশন করি না, বিকজ ইটস আ ব্যাড হ্যাবিট, ওকে ফাইন, কিন্তু তাতে কিন্তু আপনার ইজাক স্যার শোনা যাচ্ছে?